হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আবারও আসলাম আমি মুহাতাসিম বিল্লাহ তোমাদের সামনে। আমার সকল বন্ধুদেরকে স্বাগতম জানাচ্ছি বেসিক ইংলিশ সেন্টার বিডি ইউটিউব চ্যানেলে। তোমরা যারা দৃষ্টিজয়ী ব্যক্তি আছো এবং যারা সাইটেড পার্সন আছো, তোমাদেরকে সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে একটু কথা বলি সাইটেড পার্সন বলতে যাদের দৃষ্টি ভালো আছে তাদেরকেও স্বাগতম জানাচ্ছি, এবং যারা ভিআই অর্থাৎ ভিজুয়ালি ইম্পেয়ার্ড পার্সন, বিশেষ করে আমি কিন্তু একজন ভিআই পার্সন, এবং সেই দৃষ্টিকোণ থেকে এই চ্যানেলটিতে আমার অনেক বন্ধু আছে যারা ভিআই পার্সন, তাদেরকেও স্বাগতম জানাচ্ছি। বিকজ আমি একজন দৃষ্টিজয়ী ব্যক্তি হয়ে ইউটিউবে আমার যতটুকু জ্ঞান আছে ইংলিশটাকে একটু তোমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি আমার এই ক্ষুদ্র জ্ঞানগুলোকে একটু তোমাদের মাঝে উপস্থাপন করে যদি তোমাদের কোনো উপকারে আসে, তার জন্যই এই ইউটিউব চ্যানেলটি খোলা হয়েছে। তো অবশ্যই তোমরা এক কাজ করবে, তোমরা অবশ্যই এই চ্যানেলটি যদি সত্যি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং কি করবে, কমেন্ট করবে। হ্যাঁ, মাস্ট বি, এইটুকু অন্তত পক্ষে আমি আশা করতেই পারি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমাদের অলরেডি বলা হয়েছে যে আমরা এরপরে যে পার্ট নিব, আমরা এর আগের ক্লাসে বলে দিয়েছি, আগের ভিডিওগুলোতে আমি বলে দিয়েছি যে আমাদের এরপরে যে ক্লাস হচ্ছে টেন্স। এই টেন্সকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা জানি এই টেন্সের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসের মাধ্যমে আমরা অবচেতন ব্রেনে বাংলাকে অবলম্বন করে আমরা টেন্স আজকে শিখব। কোনো গ্রামার দিয়ে নয়, ইংরাজি কোনো গ্রামার ব্যাকরণ কখনো ফলো করব না। আমরা ব্যাকরণটাকে ফলো না করে আমরা অবচেতন ব্রেনে কিভাবে আমরা বাংলাকে দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারি টেন্সের। এই 12টা টেন্স নিয়ে এর আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। তোমরা যারা 12টা টেন্স, ক্লাসিফিকেশন অফ টেন্স কত প্রকার, এই বিষয়টি যারা দেখোনি তারা অবশ্যই এর আগের ক্লাস টেন্স পার্ট 2টা দেখে নিও। আজকে আমাদের ক্লাস হচ্ছে টেন্সের পার্ট 3। এই ক্লাসের মাধ্যমে আমি আবারও বলতেছি, আমরা টেন্স ভালো বুঝবো। অবচেতন ব্রেনে 12টা টেন্স আমরা বাংলাকে দিয়ে ইংরাজি তৈরি করব, হাজার হাজার বাক্য, একটা না, 2টা বাক্য, 3টা বাক্য যদি আমরা ভালো বুঝি তো এই 3টা 4টা বাক্য দিয়ে হাজার হাজার বাক্য আমরা কি করতে পারবো, তৈরি করতে পারবো। সেই ক্লাসটি আজকে কিন্তু, অতএব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে। যারা টেন্স দুর্বল ফিল করো, যারা টেন্স বোঝো না, যারা টেন্স নিয়ে বাক্য তৈরি করতে পারো না, এরকম যারা দুর্বলতা আছে, যাদের এরকম ভয় আছে, তাদের আজকে কিন্তু এই ভয়টা কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। চলো আমরা ক্লাসটি শুরু করি। ক্লাসটি শুরু করার আগে আবারও বলি, আমরা যারা সাইটেড পার্সন আছো তোমরা তো দেখতে পাচ্ছ আমি হোয়াইট বোর্ডে এটা লিখে রেখেছি, এবং যারা ভিআই পার্সন রয়েছে তোমরা তো অবশ্যই আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে, খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। এবং যারা সাইটেড পার্সন আছো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে এবং দেখবে আমি কি বোঝাচ্ছি এই ক্লাসটির মাধ্যমে। তাই প্রথমে আমি বলে দিচ্ছি যে বিষয়টি, সেটা হচ্ছে আমরা এর আগের ক্লাসে কিন্তু আমরা ক্লাসিফিকেশন অফ টেন্সে বুঝে নিয়েছি যে কিছু বিষয় ব্যতিক্রম আছে যেটা আমাদের জানা দরকার। আমরা যেটা জানি যে টেন্স প্রধানত 3 প্রকার, এখানে লেখা আছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এরপরে যেটা আমরা জানি যে প্রত্যেকটা মেইন টেন্সেরই 4টি কি রয়েছে, এসপেক্ট বা ধরন রয়েছে, সেগুলো হচ্ছে ইনডিফিনিট অর সিম্পল। আমরা ম্যাক্সিমাম জানি ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট, কিন্তু আসলে এটাকে বলা হয় প্রেজেন্ট সিম্পল অথবা পাস্ট সিম্পল অথবা ফিউচার সিম্পল। আরও একটা আছে আমাদের, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। আরেকটি রয়েছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস। ওই কন্টিনিউয়াসকে আরেকটি নামে বলা হয়, সেটা হচ্ছে কি প্রোগ্রেসিভ। তাহলে বলা যেতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ। এর আগের ক্লাসে এইগুলো কিন্তু বর্ণনা করে দেওয়া হয়েছে। পারফেক্ট কন্টিনিউয়াসকে আবার বলা হচ্ছে পারফেক্ট প্রোগ্রেসিভ, আর একটা পারফেক্ট। তাহলে টোটালে এখানে 4, এদিকে 3 ছাড়া কত হচ্ছে 12টা। এখানে কিন্তু আমি অবচেতন ব্রেনে বাংলাকে দিয়ে কিভাবে ইংলিশটা আমরা প্র্যাকটিস করব, কিভাবে বাংলাকে দিয়ে হাজার হাজার বাক্য টেন্সে আমরা কি করতে পারি, তৈরি করতে পারি, সেটাই কিন্তু আজকে উপস্থাপন করব। তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে, আমরা প্রথম যে 4টি এক্সপেক্টস রয়েছে বা ধরন রয়েছে
তার প্রথমটি হচ্ছে ইনডিফিনিট অর সিম্পল। আমরা এটাতে দেখতে পাচ্ছি ইনডিফিনিট বা সিম্পলকে যদি চারটি টেন্সে যদি আমরা খেয়াল করি, তিনটি মেইন টেন্সে যদি খেয়াল করি, তিনটি মেইন টেন্স বলতে প্রেজেন্ট, পাস্ট ও ফিউচার, তাহলে দেখা যাচ্ছে এখানে তিনটা টেন্স আমরা পাচ্ছি, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল, পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল, ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল টেন্স বলা হচ্ছে। তাহলে আজকে আমরা যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এখানে দুটি বাক্য দেওয়া আছে, এই দুটি বাক্য শর্ট করে বাক্য দেওয়া আছে, এই দুটি ওয়ার্ড দিয়ে একটা বাক্য, দুটি বাক্য এখানে উপস্থাপন করা হয়েছে। আমরা একটু দেখে নিই এটা কি লেখা আছে। আই ডু, হি ডাজ, আই ডু, হি ডাজ। তাহলে দেখা যাচ্ছে আমরা জানি যে প্রেজেন্টে ডু ভার্বের মধ্যে ডু ডাজ আছে, ডু ভার্বের মধ্যে ডু ডাজ, তো ডু ডাজ হচ্ছে প্রেজেন্ট ফর্মে, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে ডু ডাজ এখানে ব্যবহার করা হয়েছে এবং এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে, এখানে কোনো আর কি নেই, ভার্ব নেই। সেই ক্ষেত্রে ডু ভার্ব শুধু ডু না, আরও এরকম অসংখ্য ভার্ব রয়েছে ইংলিশে। আমরা যদি দেখি ইংলিশে অসংখ্য ভার্বগুলোর মধ্যে ডু ভার্বের মধ্যে পড়ে গো, যেমন গো গোজ, কাম কামস। তাহলে দেখা যাচ্ছে আমরা কোনো একটা ভার্ব আমরা দেখেছি প্রেজেন্ট ফর্মে ভার্বগুলো যখন আমরা করি ডু ভার্বের ক্ষেত্রে, তখন একটা হচ্ছে বেস ফর্মে আর একটা প্রেজেন্ট ফর্ম। তাহলে ডু কিন্তু একসঙ্গে প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্ম, কিন্তু ডাস কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম, কিন্তু কি নয়, বেস ফর্ম নয়। তো যার কারণে যদি আমরা কোনো বেস ফর্মকে প্রেজেন্ট ফর্ম বানাতে চাই তাহলে সেই ক্ষেত্রে মূল ভার্বের সঙ্গে এস বা ইয়েস করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। কারণটা কি, এই বিষয়টা হচ্ছে থার্ড পার্সন সাবজেক্ট, থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত করতে হয়। তো এটাকে বলা হয় গ্রামার। এই গ্রামারের বিষয়টা আমরা আজকে কিন্তু কখনোই কি করব না, আলোচনা ডিপলি ভাবে করব না, তারপরে একটু বুঝে দেওয়ার জন্য চেষ্টা করলাম। তো প্রথমে আমরা দেখব আই ডু, হি ডাজ, এর বাংলাটা কি লেখা আছে। আই ডু আমি করি, হি ডাজ সে করে। তাহলে দেখা যাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি, যে বাক্যটা আমরা আমাদের যে কাজগুলো আমাদের হ্যাবিট অথবা চিরন্তন সত্য, এই বাক্যগুলোই হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে ডু মানে করা, আমরা জানি। কখনো কি বলি আমি করা, ডাজ কখনো কি বলা হয় সে করা, না। তাহলে এই ক্ষেত্রে কি বলতে হয়, আমি করি, সে করে, বাক্যটাকে শুদ্ধ করলে। এরকম অসংখ্য বাক্য এখন আমরা তৈরি করতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পলে। তাহলে এখানে করার জায়গায় যাওয়ার কথা বললে যদি হয়, তাহলে আমি যাওয়া, সে যাওয়া কখনো হবে না। তাহলে কি বলতে হবে, আমি যাই, সে যায়, আমি লিখি, সে লেখে, আমি পড়ি, সে পড়ে, আমি খেলি, সে খেলে, আমি জানি, সে জানে। তাহলে এরকম করে যদি আমি বাংলা অসংখ্য বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্সে যদি তৈরি করতে পারি, তাহলে আমার গ্রামার লাগবে না। তাহলে আমার কি হবে, আমার বাংলাকে দিয়ে আমি ইংলিশটা তৈরি করতে পারবো। তাহলে এরকম করে অসংখ্য বাক্য আমরা তৈরি করার চেষ্টা করব। আমি করি, সে করে, আমি লিখি, সে লেখে, আমি পড়ি, সে পড়ে। তাহলে আমরা যদি বলি আমি করি, সে করে, তাহলে ইংলিশটা দাঁড়াচ্ছে আই ডু, হি ডাজ। আমি যাই, সে যায়, এখানে যাওয়ার কথা যদি বলা হয় তাহলে যাওয়ার ইংরেজি তাহলে পরিবর্তন করবো আমরা ডুর জায়গায় আই ডু, আর সে যায় তাহলে বলবো হি গজ, গো থেকে গজ। আমি আসি, সে আসে, আই কাম, হি কামস। আমি লিখি, সে লেখে, আই রাইট, হি রাইটস। তাহলে এরকম করে আমরা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বাংলা বাক্য তৈরি করব এবং এভাবে এই বাক্যগুলোকে ইংলিশে বলার চেষ্টা করব। এভাবে যদি আমরা বলি তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্সটা খুব সহজ হবে, খুব ইজি হবে। তো আশা করি এরকম করে বাক্য আমরা প্র্যাকটিস করব। তো দেখা যাচ্ছে পরেরটা যাই আমরা, পরের টাইমটা হচ্ছে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি পাস্ট ইনডিফিনিট টেন্সে যেটা দুটি বাক্য লেখা আছে, এই দুটি বাক্য আমরা মেমোরাইজ করব। ফার্স্ট অফ অল কি লেখা আছে, আই ডিড, হি ডিড। তাহলে আমি যদি বলি আমাদের ডু ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ডিড, এর আগের যে ক্লাসটা রয়েছে বিশেষ করে দ্য টেবিল অফ ডু বি অ্যান্ড হ্যাভ ভার্বে, ওখানে বুঝে দেওয়া হয়েছে প্রত্যেকটা ডু ভার্বে কিন্তু পাস্ট ফর্ম রয়েছে। তাহলে ডুর জায়গায় যদি আমি বলি গো, গো থেকে কি হবে, প্রেজেন্টে যদি বলি গো তাহলে পাস্টে গিয়ে হবে ওয়েন্ট, কাম থেকে কি হবে কেম, ইট থেকে কি হবে অ্যাট, টেক থেকে কি হবে টুক। তাহলে এই যে আমরা ভার্বের একটা পাস্ট ফর্ম আছে, এটাকে তো টেন্স বলে। প্রেজেন্ট থেকে পাস্টে যাচ্ছে কি ভার্বের পরিবর্তন করে, এর আগের ক্লাসে আমি কিন্তু বলে দিয়েছি টেন্স কাকে বলে। তাই এই যে পরিবর্তনকেই কিন্তু টেন্স বলে। তাহলে পরের টেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স করতে গেলে দেখা যাচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে দেখি বাংলাটা কি, পাস্ট মানে কি অতীত হয়ে গেছে। তাহলে আই ডিড, হি ডিড, বাংলা বলা হয়েছে আমি করেছিলাম, সে করেছিল, আমি করেছিলাম, সে করেছিল। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে যে এইখানে যদি বলা হয় আমি করা, সে করা, আমি, এটা তো হয় না। তাহলে পাস্ট টাইমে কাজটা হয়ে গেছে, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে বলতে হয় আমি করেছিলাম, সে করেছিল। তাহলে যাওয়া দিয়ে কি বলতে পারি, আমি গিয়েছিলাম, সে গিয়েছিল। খাওয়া দিয়ে কি বলতে পারি, আমি খেয়েছিলাম, সে খেয়েছিল।
লেখা দিয়ে কি বলতে পারি? লেখা, তাহলে আমি লিখেছিলাম, সে লিখেছিল। এরকম আমরা একটা ভার্বকে নিব বাংলা এবং সেটাকে বাংলা থেকে আমরা সেটাকে বাক্য তৈরি করব এবং এভাবে বাক্য তৈরি করার চেষ্টা করব। এরকম হাজার বাক্য যদি তৈরি করা যায় তাহলে কখনো গ্রামার লাগবে না, অবচেতন ব্রেনেই আমরা ইংলিশটাকে ডেভেলপ করতে পারবো। তাহলে আমি করেছিলাম, সে করেছিল, ইংরেজি কি দাঁড়াবে? আই ডিড, হি ডিড, আই ডিড, হি ডিড। তাহলে আমি গিয়েছিলাম, যাওয়ার ইংরেজি, তাহলে গো কখনোই বলা যাবে না, গোর পাস্ট ফর্মটা নিয়ে আসতে হবে। তাহলে গোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াইন্ট। তাহলে আমি গিয়েছিলাম, সে গিয়েছিল, আই ওয়াইন্ট, হি ওয়াইন্ট। আমি লিখেছিলাম, সে লিখেছিল। তাহলে পাস্ট যেহেতু বলতেছি, তাহলে লেখার ইংরেজি কি? রাইট, কিন্তু এটা তো পাস্টে, তাহলে রাইট থেকে কি হবে? রোট, আই রোট, হি রোট। প্রত্যেকটা ভার্বের কিন্তু কি ফর্ম রয়েছে? পাস্ট ফর্ম রয়েছে। এই পাস্ট ফর্মগুলো অবশ্যই আমাদের লাগবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। যদি আমরা পাস্ট সিম্পল টেন্স করি তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আই রোট, হি রোট, আমি লিখেছিলাম, সে লিখেছিল। আমি জেনেছিলাম, সে জেনেছিল, আই নিউ, হি নিউ। আমি জেনেছিলাম, সে জেনেছিল। কখনো নো বলা যাবে না, কারণ নো হচ্ছে প্রেজেন্টে, পাস্ট হচ্ছে নিউ। তাহলে এইভাবে করে যদি আমরা অসংখ্য বাক্য এইভাবে কি করতে পারি? প্র্যাকটিস করতে পারি। আমি খেলেছিলাম, সে খেলেছিল, আই প্লেড, হি প্লেড। আমি নিয়েছিলাম, সে নিয়েছিল, আই টুক, হি টুক। আমি দিয়েছিলাম, সে দিয়েছিল, আই গেভ, হি গেভ। তো এইভাবে আমরা অসংখ্য বাক্য তৈরি করব, প্র্যাকটিস করব। তাহলে দেখা যাবে আমার পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পলটা খুব তাড়াতাড়ি চলে আসবে, বাংলার সঙ্গে ইংলিশটা খুব তাড়াতাড়ি মিশে যাবে। আমরা এবার দেখি যে পরে যে টাইমটা ফিউচার, ফিউচার ইনডিফিনিট টেন্স। আচ্ছা, ফিউচার ইনডিফিনিট টেন্স বা ফিউচার কি বলা যেতে পারে? ফিউচার সিম্পল টেন্স। তাহলে ফিউচার মানেই ফিউচার কোনো টেন্স নয়। ফিউচারকে বোঝানোর জন্য এর আগেও বলেছি বিভিন্ন ধরনের ভার্ব কিন্তু ইউজ হয়। এখানে কিন্তু ভার্বের ফর্ম পরিবর্তন হয় শুধুমাত্র প্রেজেন্ট আর পাস্ট। ফিউচার বলে কোনো ভার্বের পরিবর্তন নেই। তার ফিউচার বোঝানোর জন্য কি এটা মনে রাখতে হবে? ফিউচার বোঝানোর জন্য শ্যাল বা উইল, আয়ের সঙ্গে উইলও ব্যবহার করা যেতেই পারে। তাহলে ফিউচার মানেই মনে রাখবেন সাধারণত শ্যাল বা উইল। তাহলে আমরা এখানে উইল বা শ্যাল ইউজ করতে পারি। এরপর ভার্বে কি ফর্ম? বেস ফর্ম। দেখা যাচ্ছে যে ফিউচারে শ্যাল উইল একটা মডেল ভার্ব এবং মডেল ভার্বটা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। এবং এর আগেও বলেছিলেন যে বলেছিলাম আমি যে বাক্যে দুটি ভার্ব থাকবে পরপর, আগের ভার্বটি হচ্ছে অক্সিলারি ভার্ব, পরের ভার্বটি হচ্ছে মেইন ভার্ব। তাহলে শ্যাল এবং উইল হচ্ছে কি আমাদের ফিউচারের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব। এবং ভার্বে কি ফর্ম? বেস ফর্ম। আই শ্যাল ডু, হি উইল ডু। তাহলে বাক্যটাই আমরা মেমোরাইজ করি, আই শ্যাল ডু, এখানে আই উইল ডু বলা যেতে পারে, হি উইল ডু বলা যেতে পারে। তাহলে এইখানে কি আমি করব, সে করব। ফিউচার বোঝান মানে কি? ফিউচার মানে কি ভবিষ্যতে একটা প্ল্যানিং চলতেছে, আমি করব, সে করবে। তাহলে যাওয়ার ক্ষেত্রে কি বলতে পারি? আমি যাব, সে যাবে। খাওয়ার ক্ষেত্রে কি বলতে পারি? আমি খাবো, সে খাবে। এরকম করে যদি আমরা বাংলা বাক্য 1 থেকে 10টা, 10টা থেকে 20টা যদি প্র্যাকটিস করি, ফিউচার টেন্সে যদি তৈরি করতে পারি, তারপরে ওটাকে ইংলিশে রূপান্তর করব। আমি করব, সে করবে। আই উইল ডু, হি উইল ডু, অথবা আই শ্যাল ডু, হি উইল ডু। তা আমরা সাধারণত শ্যালটাকে বেশি ইউজ করি না, অলওয়েজ আমরা উইলটাকে ব্যবহার করি আইয়ের সঙ্গে। তাহলে আমরা সেভাবে প্র্যাকটিস করবো এখন থেকে। খাওয়ার ক্ষেত্রে যদি বলা হয় আমি খাবো, সে খাবে, আই উইল ইট, হি উইল ইট। আমি যাব, সে যাবে, আই উইল গো, হি উইল গো। একটু প্রথম একটু প্র্যাকটিস করতে হবে এবং পরবর্তীতে ফ্লুয়েন্টলি বলার চেষ্টা করতে হবে। ঠিক এরকম করে যদি বলা হয় আমি জানবো, সে জানবে, আই উইল নো, হি উইল নো। আমি খেলবো, সে খেলবে, আই উইল প্লে, হি উইল প্লে। আই উইল স্পিক, হি উইল স্পিক। কি হবে বাংলা? আমি কথা বলবো, সে কথা বলবে। তাহলে আমরা এখানে জেনে নিলাম যে প্রেজেন্ট, পাস্ট ও ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা ইনডিফিনিট বা সিম্পল টেন্স কিভাবে প্র্যাকটিস করব। তাহলে একটা ভার্ব দিয়ে আমরা 3টা টাইমে প্র্যাকটিস করতে পারি। যেমন একটা ভার্ব এখানে দেওয়াই আছে, ডু, ডু দিয়ে সবগুলো করা হয়েছে। আই ডু, হি ডাজ, আমি করি, সে করে। আই ডিড, হি ডিড, আমি করেছিলাম, সে করেছিল। আই উইল ডু, হি উইল ডু, আমি করব, সে করবে। তাহলে এখানে দেখা যাচ্ছে এই ডু ভার্বটাকে যদি আমরা পরিবর্তন করে গো নিয়ে আসি, তাহলে আমরা 3টে টাইম আমরা উপস্থাপন করতে পারি যে আই গো, হি গোজ, আমি যাই, সে যায়। আই ওয়ান্ট, হি ওয়ান্ট, আমি গিয়েছিলাম, সে গিয়েছিল। আই উইল গো, হি উইল গো, আমি যাব, সে যাবে। অথবা আমরা বাংলাটাকে আগে বলতে পারি আমি যাই, সে যায়। আই গো, হি গোজ, আমি গিয়েছিলাম, সে গিয়েছিল। আই ওয়ান্ট, হি ওয়ান্ট, ভার্বের পাস্ট ফর্ম একটাই। আমি যাব, সে যাবে, আই উইল গো, হি উইল গো। ঠিক এরকম করে আরো নতুন ভার্ব আমরা এখানে উপস্থাপন করতে পারি, এভাবে বলতে পারি। আসার কথাও যদি বলি, তাহলে আমি আসি, সে আসে, আই কাম, হি কামস। আমি এসেছিলাম, সে এসেছিল, আই কেম, হি কেম। আমি আসবো, সে আসবে, আই উইল কাম, হি উইল কাম। আশা করি ইনডিফিনিট টেন্স ও সিম্পল টেন্সগুলো কিভাবে প্র্যাকটিস করতে হবে এই ক্লাসের মাধ্যমে তোমরা বুঝতে পারবে।
তাহলে বন্ধুরা আমরা কি শিখলাম এখানে? আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বা প্রেজেন্ট সিম্পল টেন্স, পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স বা ফিউচার সিম্পল টেন্সটা কীভাবে আমরা বাংলাকে দিয়ে ইংলিশটা প্র্যাকটিস করব। তো এবার আমরা আসি যে পরের ফর্মস বা পরের যে এক্সপেক্টস রয়েছে তিনটা টাইমে, কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ। তাহলে প্রোগ্রেসিভ টেন্স বলতে কন্টিনিউয়াস টেন্স কি বোঝানো হচ্ছে? তা কেউ যদি বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটাকে কিন্তু আরেকটা নামে আখ্যায়িত করা যায়, প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। প্রোগ্রেসিভ মানে কি কাজটা কি চলতেছে, কাজটা কি হচ্ছে বর্তমানে বা অতীতে চলতেছিল বা ভবিষ্যতে চলতে থাকবে, এরকম কন্টিনিউ হবে। তো এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে অবচেতন ব্রেনে বাংলাকে দিয়ে প্র্যাকটিস করব আমরা দেখি। যে এখানে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভের যে বাক্য দুটো লেখা আছে, এটা আগে প্রথমে আমরা একটু দেখে নেই এবং মেমোরাইজ করে ফেলি। এই দুটি বাক্য থেকেই কিন্তু আমরা হাজারটা বাক্য তৈরি করতে পারবো। আই অ্যাম ডুইং, হি ইজ ডুইং, এর বাংলা লেখা আছে আমি করতেছি, সে করতেছে। তাহলে এখানে দেখা যাচ্ছে আমি করি বলা যাবে না, আমি কাজটা কি কন্টিনিউ করতেছি, আমি করতেছি, সে করতেছে। তাহলে এই ডুর জায়গায় আমরা অসংখ্য ভার্ব পরিবর্তন করতে পারি। যাওয়া দিয়ে বলতে পারে আমি যাচ্ছি, সে যাচ্ছে। খাওয়া দিয়ে বলতে পারি আমি খাচ্ছি, সে খাচ্ছে। লেখা দিয়ে বলতে পারে আমি লিখতেছি, সে লিখতেছে। পড়া দিয়ে বলতে পারে আমি পড়তেছি, সে পড়তেছে। ঠিক এরকম করে দেওয়া দিয়ে বলতে পারে আমি দিচ্ছি, সে দিচ্ছে। ঠিক সাহায্য করা দিয়ে বলতে পারে আমি সাহায্য করতেছি, সে সাহায্য করতেছে। এরকম আমরা একটা বাক্য থেকে বা দুটো বাক্য থেকে এই ভার্বগুলো নিয়ে অসংখ্য বাক্য বলার চেষ্টা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী। তাহলে জিনিসটা মেমোরাইজ হবে, অবচেতন ব্রেনে কিন্তু এটা গেঁথে যাবে। আমরা এবার দেখি এই দুটি বাক্যকে আমরা ইংলিশ কিভাবে বললাম। যে আমি করতেছি, সে করতেছে। আই অ্যাম ডুইং, হি ইজ ডুইং। আমরা জানি কন্টিনিউয়াস মানেই বি ভার্ব, মনে রাখতে হবে কন্টিনিউয়াস মানেই বি ভার্ব। হয়তো বা গ্রামারটা মূল ফ্যাক্ট না, তারপরেও মনে রাখতে হবে। এর আগের ক্লাসে বলেছিলাম ওই টেবিলটা খুব ইম্পর্টেন্ট। তারপরে গ্রামারে কিছু পার্ট একটু নিতে হবে। এখানে বি ভার্বটা দুটি ভার্ব এখানে ব্যবহার হয়েছে, অ্যাম ডুইং। তাহলে প্রথমটা তাহলে কি বলা যেতে পারে? অক্সিলারি ভার্ব। পরেরটা কি? মেইন ভার্ব। তাহলে আমি বারবার বলছি যেখানে যেই বাক্যের সাবজেক্টের পর দুটা ভার্ব থাকবে, দুটি ভার্ব পাওয়া যাবে। প্রথমটা হবে অক্সিলারি ভার্ব, পরেরটি হচ্ছে মেইন ভার্ব। তাহলে দেখা যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যামিজার হচ্ছে বি ভার্ব এবং ভার্বের সঙ্গে কি হচ্ছে? আইএনজি। এটা হচ্ছে গ্রামার। আমরা পরে এটা শিখবো ইনশাআল্লাহ। তারপরেও যারা জানা আছে তাদের তো জানা আছে বন্ধুরা তোমাদের। তা তোমাদের কি করা উচিত? তোমাদের এভাবে প্র্যাকটিস করা উচিত বাংলাকে দিয়ে। ঠিক এখানে যেটা দেওয়া আছে, আমি করতেছি, সে করতেছে, আই এম ডুইং, হি ইজ ডুইং। তাহলে আমি যাচ্ছি, সে যাচ্ছে। তাহলে কি হতে পারে? আই এম গুইং, হি ইজ গুইং। তাহলে ডুইং এর জায়গায় হবে গুইং, কামিং, রিডিং। তা ভার্বের সঙ্গে কি হবে? আইএনজি। আই এম রিডিং, হি ইজ রিডিং। আমি পড়তেছি, সে পড়তেছে। আই এম প্লেইং, হি ইজ প্লেইং। আমি খেলতেছি, সে খেলতেছে। এভাবে অসংখ্য বাক্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী বাংলা থেকে ইংরাজি প্র্যাকটিস করতে হবে। আমরা বাঙালি, আগে বাংলাটা নিব, পরে ইংলিশটা বলবো। যখন প্র্যাকটিসটা ভালো হবে তখন পরবর্তীতে আমরা ইংলিশ বলবো, পরে আবার বাংলা বলবো। যেমন এভাবে আই এম প্লেইং, হি ইজ প্লেইং। আমি খেলতেছি, সে খেলতেছে। আই এম রিডিং, হি ইজ রিডিং। আমি পড়তেছি, সে পড়তেছে। আই এম স্পিকিং, হি ইজ স্পিকিং। আমি কথা বলতেছি, সে কথা বলতেছে। তবে স্পিকিং স্কিলটাকে ডেভেলপ করতে গেলে এই আই এমটাকে বলা হয় কন্ট্রাকশন অনুযায়ী আম স্পিকিং, হি ইজ স্পিকিং। এই ক্লাসগুলো আমরা পরবর্তীতে পেয়ে যাব, কিভাবে আমরা কন্ট্রাকশন করে আমরা স্পিকিং স্কিলটাকে ডেভেলপ করব। আলাদাভাবে আমি একটা পার্ট শুরু করব, সেটা হচ্ছে স্পিকিং। হাউ ক্যান উই ইমপ্রুভ আওয়ার স্পিকিং স্কিল। তো সেই দৃষ্টিকোণ থেকে এটা একটা বিষয়। তা প্রথমে আমরা যেটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে প্রথমে বাংলা বলবো, পরে ইংলিশ বলবো। তাহলে এভাবে বলবো, আমি করতেছি, সে করতেছে। আই এম ডুইং, হি ইজ ডুইং। আমি যাচ্ছি, সে যাচ্ছে। আই এম গোয়িং, হি ইজ গোয়িং। আশা করি বন্ধুরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমরা এবার পরের টাইমটা পাস্ট। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্সটাকে যদি আমরা খেয়াল করে দেখি, এখানে লেখা আছে আই ওয়াজ ডুইং, হি ওয়াজ ডুইং। তাহলে আগের বাক্য পাস্ট কন্টিনিউয়াস ও পরে পাস্ট প্রোগ্রেসিভের ক্ষেত্রে পার্থক্য হয়েছে, বি ভার্বটা পরিবর্তন হয়েছে। এখানে অ্যামিজার, এখানে হয়েছে ওয়াজ ওয়ার। এবং বাক্যটার বাংলাটা দাঁড়াচ্ছে আমি করতেছিলাম, সে করতেছিল। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে বলা যাচ্ছে যে আই ওয়াজ ডুইং, হি ওয়াজ ডুইং। এভাবে বাক্যটাকে, এই ভার্বটাকে পরিবর্তন করে আগের মতো আমরা অন্য ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে পারি। আমি খেলতেছিলাম, সে খেলতেছিল। আমি লিখতেছিলাম, সে লিখতেছিল। আমি পড়তেছিলাম, সে পড়তেছিল। তো আমি মনে করি একটু ভুল হয়েছে কিনা জানি না, যদি ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা একটু খেয়াল করবে, এগুলোকে একটু মেনটেন করবে। কারণ আমি লাইভ শ্যুট করতেছি, যেহেতু একজন আমি ভিজুয়ালি ইম্পেয়ার্ড পারসন, সে দৃষ্টিকোণ থেকে সবসময় কাট বা এডিট করাটা আমার জন্য খুব মুশকিল ব্যাপার। তো এখানে যেটা পাস্ট টাইম আছে, করতেছিলাম, করতেছিল। লিখতেছিলাম, লিখতেছিল। পড়তেছিলাম, পড়তেছিল। তো ঠিক এরকমই পড়তেছি, করতেছি এরকম বলা যাবে না। এটা প্রেজেন্টে প্রোগ্রেসিভ। কিন্তু বাট পাস্টের ক্ষেত্রে বলতে গেলে করতেছিলাম, করতেছিলাম, করতেছিল।
লিখতেছিলাম, লিখতেছিল, তাহলে আমি করতেছিলাম, সে করতেছিল। আই ওয়াজ ডুইং, হি ওয়াজ ডুইং, আমি লিখতেছিলাম, সে লিখতেছিল। লেখার কথা যদি নিয়ে আসি তাহলে সেই ক্ষেত্রে বলতে হবে আই ওয়াজ রাইটিং, হি ওয়াজ রাইটিং, আই ওয়াজ রিডিং, হি ওয়াজ রিডিং, আই ওয়াজ প্লেয়িং, হি ওয়াজ প্লেয়িং, আমি খেলতেছিলাম, সে খেলতেছিল। আমরা যদি ফিউচার প্রোগ্রেসিভ করতে যাই তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফিউচার মানে শ্যাল উইল এবং বি ভার্বের যেহেতু ব্যবহার, তাহলে শ্যাল বি উইল বি, এরপরে ভার্বের সঙ্গে কি আইএনজি, তাহলে আমি করতে থাকিব, সে করতে থাকিবে, আমি আসতে থাকিব, সে আসতে থাকিবে, আমি পড়তে থাকিব, সে পড়তে থাকিবে। এরকম করে বাংলা আমরা কি করব, বলার চেষ্টা করব, বাংলা তৈরি করার চেষ্টা করব, এখান থেকে ইংলিশটা বলার চেষ্টা করব। আমি যাচ্ছি, যাইতে থাকিব, সে যাইতে থাকিবে, আই উইল বি গোয়িং, হি উইল বি গোয়িং, এখানে শ্যাল বি দেওয়া আছে, উইল বি ব্যবহার করা যেতে পারে। তো এভাবে করে আমরা কন্টিনিউয়াস টেন্সগুলো কি করতে পারি, প্র্যাকটিস করতে পারি। এভাবে একটা ভার্ব দিয়ে পুরা কন্টিনিউয়াস টেন্সগুলো আমরা উপস্থাপন করতে পারি, প্র্যাকটিস করতে পারি। এখানে ডু ভার্ব দিয়ে করা আছে, আমরা যদি এখন গো ভার্ব দিয়ে বলি তাহলে আমি যাচ্ছি, সে যাচ্ছে, বা আমি যাচ্ছি, সে যাচ্ছে। আই অ্যাম গোয়িং, হি ইজ গোয়িং, আমি যাচ্ছিলাম, সে যাচ্ছিল। আই ওয়াজ গোয়িং, হি ওয়াজ গোয়িং, আমি যাইতে থাকিব, সে যাইতে থাকিবে। আই উইল বি গোয়িং, হি উইল বি গোয়িং, আমি খেলতেছি, সে খেলতেছে। আই অ্যাম প্লেয়িং, হি ইজ প্লেয়িং, আমি খেলতেছিলাম, সে খেলতেছিল। আই ওয়াজ প্লেয়িং, হি ওয়াজ প্লেয়িং, আমি খেলতে থাকিব, সে খেলতে থাকিবে। আই উইল বি প্লেয়িং, হি উইল বি প্লেয়িং। এভাবে করে আমরা কি করব, বাংলাকে দিয়ে ইংলিশটা এভাবে প্র্যাকটিস করব, তাহলে দেখা যাবে আমাদের স্কিলটা ডেভেলপ হবে, বাংলার সঙ্গে ইংলিশটাও ডেভেলপ হবে এবং অবচেতন ব্রেনে এটা গেঁথে যাবে। বুঝতে পারতেছো? এবার আমরা দেখি যে পরের ফর্মসটা যেটা রয়েছে 3 নাম্বার, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস বা পারফেক্ট প্রোগ্রেসিভ। তাহলে এটাকে বলা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তার কন্টিনিউয়াস জিনিসটাই কিন্তু, বাট এখানে পারফেক্ট মানে একটা সময় থাকবে সিংস পদ দ্বারা। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে প্র্যাকটিস করব, তাহলে এটা প্র্যাকটিস করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্রেজেন্টে লেখা আছে আই হ্যাভ বিন ডুইং, হি হ্যাজ বিন ডুইং। তাহলে এখানে কিন্তু একটা সিংস পদ দ্বারা একটা সময় থাকবে। এখানে বাংলা লিখে রাখিনি, কারণ বাংলাটা আগেরটাই, যেটা এর আগে আলোচনা করা হয়েছে, কন্টিনিউয়াসের শেষে যে বাংলাটা থাকতেছে আমি করতেছি, সে করতেছে, এখানেও তাই, আমি করতেছি, সে করতেছে, তবে একটা সময় থাকবে যে আমি সকাল থেকে পড়তেছি, আমি বিকাল থেকে পড়তেছি, বা 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তাহলে এইরকম একটা বিষয় সময়ের উল্লেখ থাকবে, মানে সিংস পদ দ্বারা সময়ের উল্লেখ থাকবে। তো এটা নিয়ে আরও পরবর্তীতে আলোচনা করবো। তো সবচেয়ে বড় কথা হচ্ছে প্র্যাকটিস করবো কিভাবে। তো বিষয়টা একটু বুঝে দেয়, কন্টিনিউয়াস মানে একটু আগে কাজটা চলতেছে, কিন্তু কোনো কাজ একটা সময় ধরে চলতেছে, ওটাই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস বা পারফেক্ট প্রোগ্রেসিভ। তাহলে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি আই হ্যাভ বিন ডুইং, হি হ্যাজ বিন ডুইং। বাংলা হচ্ছে আমি করতেছি, সে করতেছে। তাহলে আই হ্যাভ বিন প্লেইং, হি হ্যাজ বিন প্লেইং। আমরা এখানে বলতে পারি যে সে সকাল থেকে খেলতেছে, আমি সকাল থেকে খেলতেছি, সে সকাল থেকে খেলতেছে। তাহলে বলতে পারি আই হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং, হি হ্যাজ বিন প্লেইং সিন্স মর্নিং। তা দেখা যাচ্ছে এইভাবে করে আমরা প্র্যাকটিস করতে পারি। আমরা যদি এবার দেখি যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট প্রোগ্রেসিভ, এখানেও তাই, এখানে হ্যাড বিন আছে। তাহলে আমরা এই জিনিসটা মেমোরাইজ করার চেষ্টা করব। হ্যাড বিন আর একটা হচ্ছে হ্যাভ বিন। হ্যাভ বিন হচ্ছে প্রেজেন্টে, কারণ হ্যাভ হ্যাজ প্রেজেন্ট ফর্ম, আর হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে সেই ক্ষেত্রে হ্যাড বিন, তাহলে হ্যাড বিনের পরে ভার্বের সঙ্গে আইএনজি, তার মানে এটা অতীত টাইম বোঝাবে যে সে সকাল থেকে খেলতেছিল। হি হ্যাড বিন playing since morning, he had been eating for 2 hours, সে 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছিল। তাহলে এরকম করে যদি আমরা বলি তাহলে সেই ক্ষেত্রে হ্যাড বিন আসবে। তাহলে আবার একটু খেয়াল করি যে এখানে পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরে কাজটা চলতেছে। এটা বোঝানোর জন্য আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে কেউ যদি দেখা যায় বাসায় গিয়ে তার মাকে বলতেছে হোয়াট আর ইউ ডুইং, তখন তার মা বলতেছে আই অ্যাম কুকিং, আই অ্যাম কুকিং, আমি রান্না করতেছি। কোন টেন্সে বললাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ। আই অ্যাম কুকিং, আমি রান্না করতেছি। তার মানে তাকে বুঝতে হবে তার মা একটু আগে রান্না করাটা শুরু করেছে, প্রোগ্রেসিভ। কিন্তু তার মা যদি বলে আই হ্যাভ বিন কুকিং, অতিরিক্ত কোনো সিংস ফর নিল না, কিন্তু বাট বলতেছে আই হ্যাভ বিন কুকিং, তার মানে বুঝতে হবে যে তার মা রান্না কাজটা অনেকক্ষণ ধরে করতেছে, মানে শেষের দিকে। কেউ যদি বলে আই হ্যাভ বিন প্লেইং, তার মানে বুঝতে হবে সে সিংস ফর নাই ব্যবহার করলো, কিন্তু সে যদি বলে আই হ্যাভ বিন প্লেইং মানে সে খেলতেছে, তার মানে বুঝতে হবে হি হ্যাজ বিন প্লেইং মানে সে অনেক সময় ধরে খেলতেছে। এখন যদি আমি বলি আই অ্যাম টিচিং, না, এটা এখন বলতে পারবো না, কারণ আমি অনেকক্ষণ ধরে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করতেছি, শেখানোর চেষ্টা করতেছি। তাহলে আমাকে বলতে হবে কোনটা? আমাকে বলতে হবে আই হ্যাভ বিন টিচিং। কেউ যদি বলে অনেকক্ষণ ধরে সে অপেক্ষা করতেছে কিন্তু নির্দিষ্ট সময় নাই, কিন্তু সে স্পিকিংয়ে কিভাবে প্রকাশ করবে? সে কখনোই বলবে না যে আই অ্যাম ওয়েটিং, তার বলা উচিত আই হ্যাভ বিন ওয়েটিং বা হি হ্যাজ বিন ওয়েটিং। সে অপেক্ষা করতেছে, তার মানে কি সে কতক্ষণ ধরে অপেক্ষা করতেছে? অনেকক্ষণ ধরে। এই কারণটাই বোঝানোর জন্যই হ্যাভ বিন হ্যাজ বিন। আর যদি অল্প সময় একটু আগে শুরু হয়েছে এরকম যদি বোঝায় তাহলে আই অ্যাম বা হি ইজ,
আমি আশা করি বুঝাতে পেরেছি। আমরা এইভাবে করে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাও বা ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সটাও আমরা ব্যবহার করতে পারি, তবে এর ব্যবহারটা নাই বললেই চলে। তারপর আমরা দেখে নিই, এখানে লেখা আছে যে আই শ্যাল হ্যাভ বিন ডুইং, হি উইল হ্যাভ বিন ডুইং অবশ্যই মেমোরাইজ করতে হবে। আমরা এবারে লাস্ট যেটা আছে সেটা একটু দেখি। পারফেক্ট কি লেখা আছে এখানে? পারফেক্ট 4 নাম্বার বা লাস্ট যে আমাদের এসপেক্ট বা টাইপটা রয়েছে সেটা হচ্ছে পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এটা মোস্ট ইম্পর্টেন্ট। যতটা ইম্পর্টেন্ট না পারফেক্ট কন্টিনিউয়াস, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পারফেক্ট। এবং ক্লাস শেষে আমি একটু বুঝে দেব কোন 6টা টেন্স খুব ইম্পর্টেন্ট স্পিকিংয়ের জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পারফেক্টের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্টে লেখা আছে দুটি বাক্য লিখে রেখেছি হোয়াইট বোর্ডে, এবং তোমরা যারা শুনতেছো ভিআই পার্সনরা একটু খেয়াল করো। আই হ্যাভ ডান, হি হ্যাজ ডান, হ্যাভ হ্যাজ ডান। আমরা এর আগে জেনে নিয়েছি হ্যাভ ভার্ব বলতে একটা ভার্ব রয়েছে, এখানে হ্যাভ ডান তার এখানে কয়টা ভার্ব রয়েছে? 2টা। প্রথম ভার্বটাই হচ্ছে অক্সিলারি ভার্ব এবং পরের ভার্বটি হচ্ছে মেইন ভার্ব। তাহলে হ্যাভ হ্যাজ কিন্তু এখানে অক্সিলারি ভার্ব। হ্যাভ ভার্ব, বি ভার্ব এগুলো কিন্তু দুটি কাজ করে, একটা মেইন ভার্ব হিসেবে আরেকটি হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে পারফেক্ট টেন্সে হ্যাভ ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব, কন্টিনিউয়াস টেন্সগুলোতে বি ভার্ব হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, এবং বি ভার্বের পর ভার্বের কি হচ্ছে? আইএনজি, অ্যাক্টিভ ফর্ম অনুযায়ী। আমরা পরবর্তী টেন্স প্যাসিভ ফর্ম অনুযায়ী আমরা শিখব। আজকে যেটা শেখানো হচ্ছে এটা অ্যাক্টিভ আকারে। আমরা একটু দেখতে পাচ্ছি যে আই হ্যাভ ডান, হি হ্যাজ ডানে বাংলা কি লেখা হয়েছে একটু খেয়াল করো তোমরা একটু খেয়াল করো। আমি করেছি, সে করেছে, করেছে। তা বাংলাটা খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। প্রায় আমরা স্পিকিংয়ে, রিডিংয়ে, রাইটিংয়ে এটা দেখে থাকি প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমি খেলেছি, সে খেলেছে, আমি লিখেছি, সে লিখেছে। তাহলে এই জিনিসটাকে আমাকে কি করতে হবে? মানে যেটাকে বলা হয় বাধাটাকে দূর করতে হবে। মুখে বলার ক্ষেত্রে যে বাধা থাকবে এটাকে দূর করতে হবে। ঠিক এরকম করা থেকে হবে করেছি, করেছে। খাওয়া থেকে হবে খায়, এরকম না, খেয়েছে। খেলা থেকে হবে খেলেছে, পড়েছে, দিয়েছে। এভাবে যদি আমরা বাংলাটা প্র্যাকটিস করি তাহলে পরবর্তীতে ইংলিশটা খুব ইজি হবে। আমি করেছি, সে করেছে। আই হ্যাভ ডান, হি হ্যাজ ডান। আমি খেয়েছি, সে খেয়েছে। আই হ্যাভ ইটেন, হি হ্যাজ ইটেন। তাহলে এখানে হ্যাভ হ্যাজের পরে ভার্বের কয় নাম্বার ফর্ম? ভার্বের 3 নাম্বার ফর্ম, পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে আই হ্যাভ ডান, হি হ্যাজ ডান। আমি খেয়েছি, সে খেয়েছে। আই হ্যাভ প্লেড, হি হ্যাজ প্লেড। আমি খেলেছি, সে খেলেছে। আই হ্যাভ রেড, হি হ্যাজ রেড বলা হয়। তাহলে আমি পড়েছি, সে পড়েছে। আই হ্যাভ নোন, হি হ্যাজ নোন। আমি জেনেছি, সে জেনেছে। এরকম করে আমাদেরকে এই প্রেজেন্ট পারফেক্টটা অবশ্যই কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। আমরা দেখি পাস্ট পারফেক্টটা কিভাবে প্র্যাকটিস করব। পাস্ট পারফেক্টটা যেটা লেখা আছে এখানে হ্যাড আছে, তাহলে হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, এরপর ভার্ব 3। আই হ্যাভ ডান, হি হ্যাজ ডান। তাহলে আমি করেছিলাম, সে করেছিল। এখানে একটু খেয়াল করেন, ডিড মানেও তাই, আমি করেছিলাম, সে করেছিল। সিম্পল পাস্ট বা পাস্ট সিম্পল টেন্সে যেটা বলা হয়েছে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সও তাই বলা হয়েছে। পাস্ট পারফেক্ট টেন্স ও পাস্ট সিম্পল টেন্স বা ইনডিফিনিট টেন্সে একই বাংলা। তো অনেক সময় আমরা সাধারণত সিম্পল টেন্সে বেশি ইউজ করে থাকি। পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স যেটা আসতেছে ওটাকেই ব্যবহার করে আই ডিড, আমি করেছিলাম। কখনো কেউ বলে না আই হ্যাড ডান। তো আই হ্যাভ ডান, হি হ্যাড ডান এটা বললে স্পিকিংয়ে তেমন ব্যবহার নেই, তবে এটার ব্যবহার হচ্ছে বিফোর আফটার। দুটি কাজ যদি অতীতের থাকে তাহলে ওই ক্ষেত্রে আমরা সাধারণত বিফোর আফটারে ব্যবহার করে থাকি। হ্যাঁ, সেই ক্ষেত্রে একটি হয় প্রেজেন্ট, একটি হয় পাস্ট পারফেক্ট ও অপরটি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আশা করি এই বিষয়গুলো পরবর্তীতে আলোচনা করা হবে, তবে এটা স্পিকিংয়ে তেমন ব্যবহৃত হয় না। আই হ্যাভ ডান, হি হ্যাজ ডান এটা বলাচ্ছে আই ডিড, হি ডিড বলা অনেক বেটার। আই হ্যাভ গন, হি হ্যাজ গন আমি গিয়েছিলাম, সে গিয়েছিল এটা বলাচ্ছে আই ওয়েন্ট, হি ওয়েন্ট বলাটাই পাস্টে অনেক বেটার। কেউ যদি বলে আমি খেলেছিলাম, সে ম্যাক্সিমাম এটা বলাটাই বেটার আই প্লেড। কিন্তু কেউ যদি বলে আই হ্যাড প্লেড তাও হবে, তবে এটার ব্যবহার খুব কম। তারপর জেনে রাখা দরকার আই হ্যাড প্লেড, হি হ্যাড প্লেড। আমরা প্র্যাকটিস করব। আমরা লাস্ট যেটা দেখতেছি যে ফিউচার পারফেক্ট টেন্সে লেখা আছে আই শ্যাল হ্যাভ ডান, হি উইল হ্যাভ ডান। তাহলে আই শ্যাল হ্যাভ ডান, হি উইল হ্যাভ ডান। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা ফিউচার পারফেক্ট। এর ব্যবহার স্পিকিংয়ে, রিডিংয়ে ও রাইটিংয়ে খুব কম, তারপরেও জেনে রাখা দরকার। আমাদের এইখানে এই টোটাল 12টা টেন্সের মধ্যে আমরা এখন দেখব যে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট। বন্ধুরা, অলরেডি আমি কিন্তু মোটামুটিভাবে 12টা টেন্স নিয়ে আলোচনা করলাম, বাংলাকে ধরে কিভাবে প্র্যাকটিস করা হবে।
ঠিক প্রেজেন্ট পারফেক্টটা খুব ইম্পর্টেন্ট, এটা বেশি বেশি করে প্র্যাকটিস করতেই হবে। হ্যাঁ, এরকম আরও কিছু 6টা টেন্স আছে, সেটা আমি একটু বলে দিচ্ছি। সেই 6টা টেন্স কি যেটা স্পিকিং, রিডিং ও রাইটিংয়ে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট ও ফিউচারে সিম্পল বা ইনডিফিনিট টেন্স। এই 3টা টেন্স খুব গুরুত্বপূর্ণ, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আমি করি, সে করে, আমি করেছিলাম, সে করেছিল, আমি করব, সে করবে, সরি টু সে। তো এরকম একটা বিষয়। তারপরে দেখা যাচ্ছে যে আমি যাই, সে যায়, আমি গিয়েছিলাম, সে গিয়েছিল, আমি যাব, সে যাবে। এই সিম্পল টেন্স, এই 3টা টেন্স খুব ইম্পর্টেন্ট। কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এই 2টা টেন্স খুব ইম্পর্টেন্ট। তাহলে 3 আর 2 হচ্ছে কত হচ্ছে 5। আর লাস্টে যেটা বলতেছি প্রেজেন্ট পারফেক্ট, তাহলে দেখা যাচ্ছে ইনডিফিনিট টেন্সের 3টা, কন্টিনিউয়াসের 2টা ও পারফেক্টের 1টি, এই টোটাল 6টি টেন্স খুব ইম্পর্টেন্ট। আমরা দেখি একটি ভার্ব দিয়ে আমরা 6টা টেন্স কিভাবে প্র্যাকটিস করব। এভাবে প্র্যাকটিস করতে পারি, ডু দিয়ে যেটা করা আছে একটু প্র্যাকটিস করে, ডু ভার্বটা দিয়েই। আমি করি, সে করে, আই ডু, হি ডাজ। আমি করেছিলাম, সে করেছিল, আই ডিড, হি ডিড। আমি করব, সে করবে, আই শ্যাল ডু, হি উইল ডু। ঠিক এরকম করে আমি করতেছি, সে করতেছে, আই এম ডুইং, হি ইজ ডুইং। আমি করতেছিলাম, সে করতেছিল, আই ওয়াজ ডুইং, হি ওয়াজ ডুইং। আমি করেছি, সে করেছে, আই হ্যাভ ডান, হি হ্যাজ ডান। ঠিক এরকম আমরা গো ভার্ব দিয়ে করতে পারি, গো মানে যাওয়া, গো মানে যাওয়া। আমি যাই, সে যায়, আই গো, হি গোজ। আমি গিয়েছিলাম, সে গিয়েছিল, পাস্ট ইনডিফিনিট টেন্সে আই ওয়ান্ট, হি ওয়ান্ট। ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমি যাব, সে যাবে, আই উইল গো, হি উইল গো। পরে এটা প্র্যাকটিস করবো আমরা, খুব যত প্র্যাকটিস করবো তত আমরা পারফেক্ট হব। আমি যাচ্ছি, সে যাচ্ছে, আই এম গোয়িং, হি ইজ গোয়িং। আমি যাচ্ছিলাম, সে যাচ্ছিল, আই ওয়াজ গোয়িং, হি ওয়াজ গোয়িং। আমি গিয়েছি, সে গিয়েছে, আই হ্যাভ গন, হি হ্যাজ গন। ঠিক এরকম করে প্লে ভার্বটা নিয়ে আমরা 6টা বাক্য আমরা প্র্যাকটিস করতে পারি পরবর্তীতে যখন এক্সপার্ট হব। ঠিক এরকম করে আমি খেলে, সে খেলে, আই প্লে, হি প্লেস। আমি খেলেছিলাম, সে খেলেছিল, আই প্লেড, হি প্লেড। আমি খেলবো, সে খেলবে, আই উইল প্লে, হি উইল প্লে। আমি খেলতেছি, সে খেলতেছে, আই এম প্লেইং, হি ইজ প্লেইং, বা আই এম প্লেইং, হি ইজ প্লেইং। এরপরে বলা যেতে পারে আমি খেলতেছিলাম, সে খেলতেছিল, আই ওয়াজ প্লেইং, হি ওয়াজ প্লেইং। আমি খেলেছি, সে খেলেছে, আই হ্যাভ প্লেইড, হি হ্যাজ প্লেইড। তো আশা করি এইরকম করে যদি আমরা বেশি বেশি করে এই টেন্সটাকে, এরকম বাংলাকে অবলম্বন করে প্র্যাকটিস করি, তা আশা করি টেন্সের আর ভয় থাকবে না, ইংলিশে স্পিকিং স্কিলটা ডেভেলপ হবে এবং অল্প সময়ের মধ্যে আমাদের ইংলিশটা অনেকটা ডেভেলপড হবে। আশা করি এই প্র্যাকটিসগুলো তোমরা করবে, বেশি বেশি করে করবে। আর এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুল করবে না। পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সঙ্গে আমার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।